স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল WBZ লার্নিং ল্যাব। আমি দেবাশিস স্যার তোমাদের সঙ্গে আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমি আশা করি তারাও চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে। আমি খুব সহজ করে এক্সারসাইজগুলো সলভ করেছি, কিন্তু আনসারগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সঠিক, যথাযথ এবং গুণমানযুক্ত। তোমাদের সঙ্গে বেশ কিছু কথা বললাম, এবার এক্সারসাইজেস সলভ করি। কম্প্রিহেনশন এক্সারসাইজেস। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। পছন্দ করো বা বেছে নাও সঠিক অল্টারনেটিভ বিকল্পটি টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কমপ্লিট করতে, পরিপূর্ণ করতে, সম্পূর্ণ করতে ফলোয়িং নিচের সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে। এ, গান্ধীজি হ্যাড বিন শট। গান্ধীজিকে গুলি করা হয়েছিল অন হিজ ওয়ে টু, তার যাওয়ার পথে। টু, ওয়ান দিয়ে দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে। টু দিয়ে দ্য অথার্স হাউস, লেখিকার বাড়িতে। থ্রি, এ প্রেয়ার মিটিং, একটি প্রার্থনা সভায়। আর ফোর, এ ফ্যামিলি গ্যাদারিং, একটা পরিবার যেখানে জমায়েত হয় সেখানে। আনসার হবে থ্রি এরটা, এ প্রেয়ার মিটিং, একটা প্রার্থনা সভায়। তাহলে গান্ধীজিকে গুলি করা হয়েছিল একটা প্রার্থনা সভায় যাওয়ার সময়। রেফারেন্স এখানে আমি দিয়ে দিয়েছি ইউনিট 1 প্যারা 1 লাইন 2। টেক্সটটি দেখলে তোমরা ইউনিট 1 প্যারা 1 আর লাইন 2টা যদি তোমরা দেখো তাহলে দেখবে এই লাইনটা ওখানে স্পষ্ট লেখা আছে। এটা আমি তোমাদের সুবিধার জন্য দিয়েছি, তোমাদের কিন্তু এই রেফারেন্স একেবারেই দিতে হবে না। বিএডটা, দ্য অথর কেম টু নো, লেখিকা জানতে পেরেছিল অফ গান্ধীজিস ডেথ, গান্ধীজির মৃত্যু সংবাদ। বাই, কিসের দ্বারা? এ লেটার, একটা চিঠির দ্বারা। এ টেলিফোন কল, একটা টেলিফোন কলের দ্বারা। এ টেলিগ্রাম, একটা টেলিগ্রামের দ্বারা। এ পাবলিক ব্রডকাস্ট, একটা পাবলিক ব্রডকাস্ট যেমন টিভি, রেডিও এর মাধ্যমে। লেখিকা জানতে পেরেছিল গান্ধীজির মৃত্যু সংবাদ বাই, এখানে আনসারটা হচ্ছে টুয়েটটা, এই টেলিফোন কল, একটা টেলিফোন কলের মাধ্যমে। এখানে আমি রেফারেন্স দিয়ে দিয়েছি ইউনিট 1 প্যারা 1 লাইন 2তে। এই লাইনটাও তোমরা পেয়ে যাবে, কিন্তু এটা তোমাদের পরীক্ষার সময় দিতে হবে না। তোমাদের সুবিধার জন্য আমি রেফারেন্স দিয়ে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে টেক্সটের কোথা থেকে এই লাইনটা দিয়েছে। সি এরটা, হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, যখন একজন মুখোমুখি হয় উইথ দ্য শক, আঘাতে, অফ এ লাভড ওয়ান্স, একটা প্রিয়জনের, ভালোবাসার মানুষের মৃত্যুতে। ওয়ান, তখন একজন। ওয়ান হুইম্পার্স, কাঁদে। টু লাভস, হাসে। থ্রি ক্ল্যাপস, হাততালি দেয়। ফোর শাউটস, চিৎকার করে। আনসার হবে ওয়ান হুইম্পার্স, কাঁদে। পরেরটা নেক্সট, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সটের থেকে ইনফরমেশান নিয়ে চার্টটাকে ফিল করো, চার্টটাকে ভর্তি করো। এ, ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেট, গান্ধীজিকে গুলি করা হয়েছিল যে ডেটে, ডেট সেই তারিখটা কি? 30 জানুয়ারি 1948, 30শে জানুয়ারি 1948 সাল। বি, প্লেস ওয়্যার, জায়গা যেখানে গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেই জায়গাটি হলো বিড়লা হাউস, বিড়লা হাউসে। সি, ইনফরমেশান গিভেন বাই দ্য ব্রডকাস্ট, রেডিও সম্প্রচারের মাধ্যমে যে তথ্যটা দেওয়া হয়েছিল সেটা কী ছিল? সেটা ছিল বাপু ওয়াজ নো মোর, বাপু আর নো মোর মানে বেঁচে নেই, বাপু আর বেঁচে নেই, গান্ধীজি আর বেঁচে নেই। পরেরটা এখানে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, বলো নিচের স্টেটমেন্টগুলো, বিবৃতিগুলো সঠিক অথবা ভুল। প্রোভাইড সেন্টেন্সেস, বাক্য দিতে বলেছে, ফ্রেসেস, শব্দগুচ্ছ, ওয়ার্ডস, শব্দগুলো। ইন সাপোর্ট অফ ইউর আনসার, তোমার আনসারের সমর্থনে, সাপোর্ট মানে সমর্থনে। এ, দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল, লেখিকা গ্রহণ করেছিলেন একটা আর্জেন্ট জরুরি টেলিফোন কল ইন দ্য মর্নিং, সকালে। এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দেখলেই বোঝা যাবে। আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা পান করছিলাম। অ্যাট হোম, বাড়িতে। অন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, এখানে দেখো সন্ধ্যাবেলায় স্পষ্ট বলা আছে। আর এখানে বলছে কি দেখো, যে অথর রিসিভ করেছিলেন একটা আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, সকালে বলেছে, তাহলে এটা ভুল। এখানে
স্পষ্ট লেখা আছে যে ইভিনিং, সন্ধ্যাবেলায় কিন্তু তিনি একটা টেলিফোন কল পেয়েছিলেন। ইভিনিং অফ 30th January 1948 হোয়েন আই ওয়াজ কল্ড, যখন আমাকে ডাকা হয়েছিল টু বিড়লা হাউসে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল, একটা জরুরি টেলিফোন কলের মাধ্যমে। বিয়েটা পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, মানুষ চেষ্টা করেছিল, অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু, জোর করে ঢোকা, দ্য বিড়লা হাউসে ব্রেক ইনটু, জোর করে ঢুকতে চেয়েছিল, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, দে জসেল্ড, তারা ধাক্কাধাক্কি করেছিল, জসেল্ড মানে ধাক্কাধাক্কি করা, ওয়ান অ্যানাদার, একে অপরের সঙ্গে, ইন এ স্ট্যাম্পিড মানে হচ্ছে পা দিয়ে পাড়িয়ে যেতে চেষ্টা করেছিল, টু ব্রেক ইনটু পা দিয়ে পাড়িয়ে গিয়েছিল, পা দিয়ে একে অপরকে পাড়িয়েছিল, টু ব্রেক ইনটু মানে হচ্ছে জোর করে ঢুকতে, দ্য হাউস বাড়িতে। তাহলে এটা ট্রু, কারণ বিড়লা হাউসে ঢোকার জন্য মানুষ খুব বিড়লা হাউসে মানুষেরা জোর করে ঢুকতে চেয়েছিল। পরেরটা সি, দ্য নিউজ অফ গান্ধীজির ডেথ, গান্ধীজির মৃত্যুর সংবাদ ডিড নট শক দ্য পিপল, ডিড নট শক আঘাত করেনি দ্য পিপল মানুষকে, এটা কিন্তু ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য পিপল ওয়ার টু স্টান্ড, মানুষেরা ছিল খুবই স্টান্ড, আঘাতের দ্বারা শিহরিত, টু স্পিক ইন দ্য বিগিনিং, টু স্পিক মানে এতটাই আঘাতের দ্বারা স্টান্ড হয়েছিল, শিহরিত হয়েছিল যে তারা কথাই বলতে পারছিল না, ইন দ্য বিগিনিং মানে হচ্ছে প্রথমে। পরেরটা কম্প্রিহেনশন এক্সারসাইজেস 4, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, বেছে নাও সঠিক অল্টারনেটিভ বিকল্পটি, টু কমপ্লিট পরিপূর্ণ করতে দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি। এ, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস, গান্ধীজির ফিউনারাল অন্ত্যেষ্টি ওয়াজ টু টেক প্লেস, অন্ত্যেষ্টিক্রিয়া ওয়াজ টু টেক প্লেস হতো, ওয়ান দিয়ে দেখো অন দ্য ডে অফ হিজ ডেথ, অন দ্য ডে ওই দিনে যে দিনে গান্ধীজি মারা গিয়েছিলেন, টু এটা 2 days আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 2 দিন পরে, 3 1 day আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 1 দিন পর, আর 4 রয়েছে এ উইক আফটার হিজ ডেথ, 1 সপ্তাহ পরে তার মৃত্যুর। এখানে আনসারটা হবে 1 day আফটার হিজ ডেথ। গান্ধীজির ফিউনারাল অর্থাৎ গান্ধীজির অন্ত্যেষ্টি ক্রিয়া টেক প্লেস হয়েছিল, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল তার মৃত্যুর 1 দিন পর। রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি, ইউনিট 2 প্যারা 1 লাইন 1, ইউনিট 2তে প্যারা 1 লাইন 1-এ গেলে তোমরা এই লাইনটি পেয়ে যাবে। এটা কিন্তু পরীক্ষার সময় এই রেফারেন্স তোমাদের দিতে হবে না, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা এখানে লিখে দিয়েছি। বি, পদ্মশ্রী ওয়াস মিসেস নাইডুস, পদ্মশ্রী ছিল মিসেস নাইডুর, 1 দিয়ে দিয়েছে নিস হচ্ছে ভাইজি বা বোনজি, এখানে তারপরেরটা হচ্ছে 2 একটা সিস্টার বোন, আর 3 একটা ফ্রেন্ড বন্ধু, আর 4 ডটার। পদ্মশ্রী মিসেস নাইডুর তাহলে কে ছিলেন? ডটার, 4 হচ্ছে ডটার, 4 হবে ডটার হবে। তারপরে হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি, হাঁটার সময়, হোয়াইল মানে যখন গান্ধীজি হাঁটতেন তখন গান্ধীজি ইউজ টু ক্যারি মানে বহন করতেন, ইন হিজ হ্যান্ড তার হাতে, একটি ফ্ল্যাগ পতাকা, স্টাফ লাঠি, আমব্রেলা ছাতা, কেন বেত, এই 4টের মধ্যে কোনটা? স্টাফ, লাঠি বহন করতেন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, পাঠ্যর থেকে ইনফরমেশান বা তথ্য নিয়ে। এটা দিয়েছে এখানে, থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোকেরা কেঁদেছিল, ট্রাইং চেষ্টা করছিল। তারপরেরটা আমি দেখো এখানে লিখেছি, টু টাচ বাপুস ফিট, এটা এই গ্রিন লেটারে যেটা লেখা আছে আন্ডারলাইন করা, সেটা দিয়ে এই সেন্টেন্সটা থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং, এই সেন্টেন্সটাকে ফিল করতে হবে, পরিপূর্ণ করতে হবে। তাহলে হাজার হাজার লোকেরা কেঁদেছিল, চেষ্টা করেছিল, কি চেষ্টা করেছিল? বাপুর অর্থাৎ গান্ধীজির ফিট, পায়ের পাতাগুলো ছুঁতে। বিয়েটা দ্য অথর ওয়াস আমাং পিপল, লেখিকা ছিল আমাং মানে মধ্যে, পিপল লোকেদের মধ্যে, ফর হুম যাদের জন্য, ওয়াকিং হাঁটা, ফর হুম যাদের জন্য হাঁটা, উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, বাপুর সঙ্গে হাঁটা, গান্ধীজির সঙ্গে হাঁটা ছিল, হ্যাড এ স্পেশাল একটা বিশেষ মিনিং মানে অর্থ। লেখিকা ছিল মানুষদের মধ্যে ছিল একজন ছিল যাদের জন্য হাঁটা, ওয়াকিং উইথ বাপু, গান্ধীজির সঙ্গে হাঁটা
ছিল হ্যাড এ স্পেশাল মিনিং, একটা বিশেষ অর্থ। তারপরটা সি, টু ওয়াক ইজ হাঁটা হলো, টু মেক এ স্লো প্রগ্রেস করা, স্লো ধীর অগ্রগতি। 6, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, চার্টটা পরিপূর্ণ করো ইনফরমেশান নিয়ে ফ্রম দ্য টেক্সট, টেক্সটের থেকে। স্টেটমেন্ট, রিজন, স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি আর রিজন মানে কারণ। স্টেটমেন্টগুলো এখানে দেওয়া আছে আর কারণগুলো লিখতে হবে। এটা ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, এটা ছিল অসম্ভব। টু মুভ, মুভ মানে নড়াচড়া করা। তার কারণ হচ্ছে দ্য ক্রাউড ওয়াজ ভেরি থিক, ক্রাউড মানে হচ্ছে জনতা বা ভিড়টা ছিল, ওয়াজ ভেরি থিক খুবই ঘন, মানে ভিড়টা খুব ঘন ছিল, তার জন্য নড়াচড়া করা অসম্ভব ছিল। বিয়েটা পদ্মশ্রী ডিক্লেয়ার, পদ্মশ্রী ঘোষণা করেছিল দ্যাট দে উড ওয়াক, তারা হাঁটবে, উইথ গান্ধীজি, গান্ধীজির সঙ্গে, ইন দ্য ফিউনারাল প্রসেশন। তাহলে অন্ত্যেষ্টি যাত্রা, প্রসেশন মানে হচ্ছে শোভাযাত্রা বা যাত্রা বলে এখানে। তাহলে পদ্মশ্রী ঘোষণা করেছিল যে তারা হাঁটবে গান্ধীজির সঙ্গে ইন দ্য ফিউনারাল প্রসেশন, অন্ত্যেষ্টি যাত্রায়। তাহলে তার কারণ কি, রিজন কি? ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, এটা ছিল শেষবার। দে কুড বি ওয়াকিং, দে উড বি ওয়াকিং, তারা হাঁটতো, উইথ বাপু, এটা ছিল শেষবার তারা হাঁটতো বাপুর সঙ্গে অর্থাৎ গান্ধীজির সঙ্গে। সিয়েরটা, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন, টু ওয়াক মানে হচ্ছে হাঁটা, ওয়াজ ছিল, অফেন মানে প্রায়ই, দ্য অনলি ওয়ে একমাত্র পথ, ওপেন যেটা খোলা আছে, টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। তাহলে হচ্ছে অ্যাভারেজ মানে হচ্ছে গড়পথটা, ভারতীয়দের কাছে হাঁটাটাই একমাত্র পথ। এটা হচ্ছে অফেন দ্য অনলি ওয়ে, প্রায় একটা পথই খোলা আছে, সেটা কি সাধারণ ভারতীয়দের কাছে হাঁটাটাই। তার কারণটা কি, ইট রিকোয়ার্ড, এটার প্রয়োজন আছে, নো ভিকেল মানে এটার মানে হাঁটার প্রয়োজন নেই, কোনো ভিকেল, হাঁটতে গেলে কোনো যানবাহন লাগে না, এক্সেপ্ট হিজ ওন বডি, এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া, হিজ ওন বডি তার নিজের শরীর ছাড়া, অ্যান্ড কস্ট হিম নাথিং এবং তার কিছু খরচা হয় না, কস্ট মানে খরচা, খরচ, বাট হিজ এনার্জি তার কর্মশক্তি খরচ হয়। তাহলে প্রায় হাঁটাটা সাধারণ ভারতীয়দের কাছে একটা পথই খোলা আছে, তার কারণ হচ্ছে এটার জন্য কোনো হাঁটার জন্য কোনো যানবাহন লাগে না, আর এক্সেপ্ট মানে ছাড়া, হিজ ওন বডি শুধুমাত্র বডিটাই লাগে, আর কস্ট কোনো খরচা হয় না, শুধুমাত্র নিজের কর্মশক্তিটাই খরচা হয়। কম্প্রিহেনশন এক্সারসাইজে যেখানে দিয়েছে 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কারেক্ট অল্টারনেটিভ বিকল্পটাকে বেছে নিতে হবে কমপ্লিট করতে ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি। এ গান্ধীজির অ্যাসেস ওয়্যার টেকেন টু, গান্ধীজির চিতাভস্য অ্যাসেস ওয়্যার টেকেন টু নেওয়া হয়েছিল, 1 আহমেদাবাদ, আহমেদাবাদে, 2 এলাহাবাদ, এলাহাবাদে, 3 দিল্লি, দিল্লিতে, 4 বেনারস, বেনারসে। তাহলে 2 এরটা উত্তর হবে গান্ধীজির চিতাভস্য নেওয়া হয়েছিল এলাহাবাদ, এখানে আমি রেফারেন্সও দিয়ে দিয়েছি। বিয়েরটা, এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড, একটা বিশাল ক্রাউড জনতা মানুষ, গ্যাদার্ড জড়ো হয়েছিল, বাই দ্য, 1 দিয়ে গ্যাঞ্জেস গঙ্গা নদীর পাশে, 2 যমুনা নদীর পাশে, 3 ব্রহ্মপুত্র নদীর পাশে, 4 নর্মদা নদীর পাশে। তাহলে আনসারটা হবে 1 গ্যাঞ্জেস, গঙ্গা নদীর পাশে অনেক মানুষ জড়ো হয়েছিল। পরেরটা, গান্ধীজি অ্যাওয়েকেন পিপল টু ওয়ান অ্যানাদার্স, গান্ধীজি জাগিয়ে তুলেছিলেন মানুষদের, টু ওয়ান অ্যানাদার্স একে অপরের। ইনডিফারেন্স উদাসীনতা, জেলাসি হিংসা, সাফারিং কষ্ট, গ্রিড লোভ, এই 4টের মধ্যে কোনটা হবে? গান্ধীজি মানুষকে জাগিয়ে তুলেছিলেন একে অপরের সাফারিং, 3 হবে কষ্টের প্রতি। 8, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি কমপ্লিট করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সটের থেকে ইনফরমেশান নিয়ে। পিপল অন দ্য স্পেশাল ট্রেন, এটা রয়েছে মানুষেরা অন দ্য স্পেশাল ট্রেন, বিশেষ ট্রেনে মানুষেরা। এবারে আমরা এখানে দেখো, আমি এখানে সলভ করে দিয়েছি, গ্রিন লেটারে লেখা আছে স্যাঙ্ক ভজনস, স্পেশাল ট্রেনে মানুষেরা কী করেছিল? স্যাঙ্ক ভজনস, ভজন গান গেয়েছিল। এই স্যাঙ্ক ভজনস এই দুটো ওয়ার্ড লিখে এই সেন্টেন্সটাকে পরিপূর্ণ করা হয়েছিল। এখানে আগে থেকে দেওয়া ছিল পিপল অন দ্য স্পেশাল ট্রেন, এইটুকু দেওয়া ছিল, আর স্যাঙ্ক ভজনস এই দুটো শব্দ লিখতে হয়েছে।
স্পেশাল বিশেষ ট্রেনে মানুষেরা ভজন গান করেছিল। পরেরটা, দ্য অথর ফেল্ট সি হ্যাড গ্রোন আপ, লেখিকা অনুভব করেছিলেন তিনি গ্রোন আপ, তিনি বড় হয়েছিলেন উইদিন মানে মধ্যে এ ম্যাজিক সার্কেল, একটা ম্যাজিক মানে জাদু আর সার্কেল মানে পরিবৃত্ত, একটা জাদু পরিবৃত্তের মধ্যে। পরেরটা, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু মারা গিয়েছিলেন, বাট বাপু পরলোক গমন করেছিলেন, কিন্তু হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ, তার ভারত উড কন্টিনিউ টু লিভ, তার ভারত বেঁচে থাকবে ইন হিজ চিলড্রেন, তার ভারত বেঁচে থাকবে তার শিশুদের মধ্যে। 9, ফিল ইন দ্য চার্ট, চার্টটাকে পরিপূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সটের থেকে ইনফরমেশান তথ্য নিয়ে। কজ এফেক্ট, কারণ, আর এফেক্ট মানে হচ্ছে ফলাফল। এখানে এফেক্টে দেওয়া আছে পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষেরা ডিড নট উইপ কাঁদেনি, এনিমোর, এনিমোর মানে আরও, কিন্তু এখানে নট আছে, তাহলে মানেটা হচ্ছে মানুষেরা আর কাঁদেনি। এর কারণটা কি? পিপল কুড ফিল, মানুষেরা কুড ফিল মানে অনুভব করতে পেরেছিল গান্ধীজির প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতি। অ্যামিড মানে হচ্ছে মধ্যে, দ্য ফ্লাওয়ার্স ফুলেদের মধ্যে, অ্যান্ড দ্য সংস এবং গানগুলোর মধ্যে, ফুলেদের মধ্যে এবং গানগুলোর মধ্যে মানুষেরা গান্ধীজির প্রেজেন্স উপস্থিতি অনুভব করতে পেরেছিল। তার ফলে কী হলো? মানুষ কাঁদেনি। তাহলে এখানে আমাদের কোনটা দিয়েছিল? মানুষ কাঁদেনি, তার কারণ জানতে চেয়েছিল, সেই কারণটা আমি লিখে দিয়েছি। পরেরটা, দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, ম্যাজিক সার্কেল জাদু পরিবৃত্ত, ভ্যানিস্ট অদৃশ্য হয়ে গিয়েছিল। এর ফলে কী হয়েছিল? দ্য অথর ওয়াজ লেফট আনপ্রোটেক্টেড, লেখিকা লেফট পড়েছিলেন মানে পড়ে রয়েছিলেন মানে তিনি ছিলেন কি অবস্থায়? আনপ্রোটেক্টেড অসুরক্ষিত অবস্থায় তিনি ছিলেন। এটা একটা আনসার করেছি, আর একটা করে দিয়েছি, অর দিয়ে লিখে দিয়েছি আমি। দ্য অথর ফেল্ট আনপ্রোটেক্টেড, লেখিকা অনুভব করেছিলেন অসুরক্ষিত। এই দুটোর যে কোনো একটা অ্যান্সার লিখে দিলেই হবে। পরেরটা, দ্য অথর ফেল্ট দ্যাট শি উড নট লুজ কারেজ সো ইজিলি, লেখিকা ফেল্ট অনুভব করেছিলেন যে শি উড নট লুজ কারেজ, তিনি হারাবেন না সাহস, সো ইজিলি এত সহজে তিনি সাহস হারাবেন না। তাহলে এর কারণটা কি? এর কারণটা হলো দ্য অথর্স ভ্যালুস, লেখিকার মূল্যবোধ ওয়ার নট সো উইক, ছিল না, নট সো উইক খুবই দুর্বল, লেখিকার মূল্যবোধ খুব দুর্বল ছিল না, কারণটা এটা। 10, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু সিঙ্গেল সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, জয়েন করতে বলেছে পেয়ার্স অফ সেন্টেন্সেস, এক জোড়া সেন্টেন্সকে ইনটু সিঙ্গেল সেন্টেন্সেস, সিঙ্গেল সেন্টেন্স তৈরি করতে বলেছে অ্যাজ ডিরেক্টেড, যেরকম নির্দেশ করা আছে। আই স এ স্নেক, আমি দেখেছিলাম একটা সাপ, আই র্যান অ্যাওয়ে, আমি পালিয়ে গিয়েছিলাম, ইউজ পার্টিসিপেল, এটা পার্টিসিপেল ইউজ করে জয়েন করতে বলেছে। আনসার এখানে দেখো, সিইং এ স্নেক, দেখে একটা সাপ, আই র্যান অ্যাওয়ে, আমি পালিয়ে গিয়েছিলাম। এখানে সিইং এ স্নেক এরপরে কিন্তু একটা কমা অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু কিছুটা ভুল হয়ে যাবে। সিইং এ স্নেক এটা পার্টিসিপেল ফ্রেজ রয়েছে, এইটার পরে তোমাদের একটা কমা দিতে হবে। একটা সাপ দেখে আমি পালিয়ে গিয়েছিলাম। পরেরটা, বি, হি লার্নস মিউজিক, সে মিউজিক শেখে, হি লিসেন্স টু দ্য কর্ডস, সে শোনে কর্ড, ইউজ প্রিপোজিশন উইথ জিরান্ড, ইউজ করো প্রিপোজিশন উইথ জিরান্ডের সঙ্গে। তাহলে জিরান্ড কি? জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যখন সেই ভার্বটা নাউনের কাজ করে তখন তাকে জিরান্ড বলে। যেমন আমি তোমাদের এখানে একটা বাইরে থেকে এক্সাম্পল দিচ্ছি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিংটা হচ্ছে এখানে জিরান্ড। সুইমিং মানে সাঁতার কাটা, কিন্তু সুইমিং যখন নাউন হিসেবে ইউজ হচ্ছে তখন সেটা জিরান্ড, তখন তাকে বলা হয় জিরান্ড। তাহলে এখানে বাই লিসনিং টু দ্য কর্ডস, বাই এটা হচ্ছে প্রিপোজিশন, আর লিসনিং টুটা জিরান্ড আছে, শুনে, দ্য কর্ড শুনে, হি লার্নস মিউজিক, সে শেখে মিউজিক, অথবা হি লার্নস মিউজিক, সে মিউজিক
শেখে বাই লিসনিং টু দ্য কর্ডস, কর্ড শুনে। এটা আমি জাস্ট উল্টে দিয়েছি সেন্টেন্সটাকে, এবং আরেকটা আমি উত্তর করে দিয়েছি, দুটোই হবে। সি গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল, সোনা একটা মূল্যবান মেটাল ধাতু। ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, এটা ব্যবহার করা হয় টু মেক বানাতে অর্নামেন্টস গয়না। ইউজ নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইউজ করতে বলেছে ইন অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে কথাটার অর্থ কি, পাশে বসানো। ইউজ নাউন, নাউন বসাও ইন অ্যাপোজিশন মানে পাশে, নাউনের পাশে নাউন বসাতে বলেছে। এখানে আনসারটা দেখো, গোল্ড কমা এ প্রেসিয়াস মেটাল, একটা মূল্যবান, প্রেসিয়াস মানে মূল্যবান আর মেটাল মানে ধাতু, একটা মূল্যবান ধাতু। এটা এখানে কিন্তু এই যে এ প্রেসিয়াস মেটাল, এটা অ্যাপোজিশন, এর আগে এবং পরে কমা অবশ্যই দিতে হবে। গোল্ড এ প্রেসিয়াস মেটাল, একটা মূল্যবান ধাতু, ইজ ইউজড ব্যবহার করা হয় টু মেক অর্নামেন্টস বানাতে গয়না। পরেরটা, রামু হ্যাজ সাম মানি, রামুর আছে কিছু টাকা। সি ক্যান বাই বুকস, সে পারে, ক্যান মানে পারে, বাই মানে কিনতে, আর বুকস মানে বই। এটা ইউজ ইনফিনিটিভ, এটা জয়েন করতে হবে ইনফিনিটিভ ইউজ করে। ইনফিনিটিভ কি, ভার্বের আগে টু যুক্ত করে ইনফিনিটিভ গঠন করা হয়, বাংলায় বলে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার দ্বারা বাক্য সমাপ্ত করা যায় না। তাহলে এখানে কি থাকে, এটা কিভাবে বুঝবে, ভার্বের আগে টু যুক্ত থাকে। এখানে দেখো, রামু হ্যাজ সাম মানি, রামুর আছে কিছু টাকা, টু বাই বুকস কিনতে বইগুলি। নেক্সট, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশ ছিল মেঘাচ্ছন্ন। উই পোস্টপন্ড আওয়ার জার্নি, আমরা স্থগিত রেখেছিলাম আমাদের জার্নি, ভ্রমণ। ইউজ নমিনেটিভ অ্যাবসলিউট, ইউজ করো নমিনেটিভ অ্যাবসলিউট। এটা নমিনেটিভ অ্যাবসলিউট, এখানে দেখো এই করে আমি নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করেছি। দ্য স্কাই বিইং ক্লাউডি, আকাশ থাকায় ক্লাউডি মেঘাচ্ছন্ন। উই পোস্টপন্ড আওয়ার জার্নি, আমরা স্থগিত রেখেছিলাম আমাদের ভ্রমণ। এখানে দি স্কাইটা, এটা কিন্তু নমিনেটিভ ইউজ করা হয়েছে। আর এই নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ যেখানে ইউজ হবে, সেখানে কিন্তু তোমরা দেখবে শুরুতে একটা সাবজেক্ট কিন্তু অবশ্যই থাকে। এখানে দেখো সাবজেক্টটা দ্য স্কাই, আকাশটা মেঘাচ্ছন্ন থাকায় উই পোস্টপন্ড আওয়ার জার্নি, আমরা স্থগিত রেখেছিলাম আমাদের ভ্রমণ। পরেরটা, দ্য বয় রোড দ্য আনসার, ছেলেটা লিখেছিল উত্তর। দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট, উত্তরটা ছিল ভুল। ইনকারেক্ট মানে সঠিক নয়। ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে বলেছে। দ্য বয় রোড দ্য আনসার, ছেলেটা লিখেছিল উত্তর ইন অ্যান ইনকারেক্ট ওয়ে। ইন অ্যান ইনকারেক্ট ওয়ে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে দেখো কয়েকটা শব্দ মিলে তৈরি হয়েছে, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ছেলেটা লিখেছিল উত্তর ইনকারেক্ট ওয়েতে, ইনকারেক্টভাবে মানে সঠিকভাবে নয়। আরেকটা আমি আনসার করে দিয়েছি, দ্য বয় রোড দ্য আনসার ইনকারেক্টলি, ছেলেটা উত্তর লিখেছিল উত্তর ইনকারেক্টলি মানে সঠিকভাবে নয়। পরেরটা রয়েছে, নাও রিড দ্য ফলোইং সেন্টেন্স, এখানে বলেছে পরের সেন্টেন্সগুলো পড়তে বলেছে। 1, এখানে দেখো, আই ওয়াজ নট অনলি ফিল্ড উইথ স্যাডনেস, আই ওয়াজ নট অনলি ফিল্ড উইথ স্যাডনেস বাট অলসো নাম উইথ শক। এখানে দেখো রেড যে কালার দিয়ে যে লেখা ওয়ার্ডসগুলো, নট অনলি বাট অলসো, এইগুলো হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। বাংলায় আমি কিউমুলেটিভ কনজাংশনের মানে লিখে দিয়েছি পরস্পর সংযোগকারী অব্যয়। আই ওয়াজ নট অনলি ফিল্ড উইথ স্যাডনেস, আমি শুধুমাত্র আমি পরিপূর্ণ ছিলাম না স্যাডনেস দুঃখে, বাট অলসো নাম উইথ শক, আমি শক মানে আঘাতে আমি অসাড় হয়ে গিয়েছিলাম, মানে দুটোই আমার হয়েছিল, এই দুটোই আমার হয়েছিল। আমি স্যাডনেসে পরিপূর্ণ ভর্তি হয়েছিলাম, আর আমি আঘাতের দ্বারা অসাড় হয়ে গিয়েছিলাম। পরেরটা, উই হার্ড অফ বাপুস ডেথ, আমরা শুনেছিলাম বাপুর, গান্ধীজির মৃত্যু সংবাদ। বাট কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, কিন্তু কুড নট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করতে পারছিলাম না, দ্য ফ্যাক্ট ঘটনাটা,
গ্রহণ করতে পারছিলাম না, অর্থাৎ বিশ্বাস করতে পারছিলাম না। এখানে দেখো বাট হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন, বিপরীতধর্মী সংযোগ অব্যয় বলে বাটকে। এখানে গান্ধীজির মৃত্যুর সংবাদ শুনেছিল, কিন্তু দেখো এখানে বিশ্বাস করতে পারছিল না। পরেরটা রয়েছে দেখো, নাইদার ডিড দে মেক এ সাউন্ড, তারা সাউন্ডও করেনি, কোনো আওয়াজও করেনি, নট ডিড দে স্টায়ার, তারা নড়েও নি, কোনোটাই করেনি। এই যে নাইদার নর, এটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন বা বিকল্প সংযোজক অব্যয়। আমি বাংলা লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। নাইদার নর মানে কোনোটাই না, তারা সাউন্ডও করেনি আবার নড়েও নি। তারপর একটা, পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষেরা আর কাঁদেনি, ফর কারণ দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স, তারা অনুভব করেছিল গান্ধীজির উপস্থিতি, অ্যামিড দ্য ফ্লাওয়ার্স, অ্যামিড মানে মধ্যে, ফ্লাওয়ার্স মানে ফুলেদের মধ্যে, অ্যান্ড দ্য সংস এবং গানগুলোর মধ্যে। এখানে দেখো ফরটা হচ্ছে ইলেটিভ কনজাংশন বা উপমামূলক সংযোজক অব্যয়। ফর এটা কারণ বুঝিয়েছে, মানুষেরা আর কাঁদেনি কারণ তারা গান্ধীজির উপস্থিতি ফুলেদের এবং গানগুলোর মধ্যে বুঝতে পেরেছিল। হেয়ার উই সি দ্যাট, এখানে আমরা দেখি যে টু অর মোর সিম্পল সেন্টেন্সেস, দুই বা তার বেশি সরল বাক্যগুলোকে ক্যান বি জয়েন্ট, তাদেরকে জয়েন করা যেতে পারে ইনটু এ সিঙ্গেল কম্পাউন্ড সেন্টেন্স, একটা জয়েন করে একটা সিঙ্গেল কম্পাউন্ড যৌগিক বাক্য তৈরি করা যেতে পারে বাই ইউজিং কিউমুলেটিভ কনজাংশনগুলো কিউমুলেটিভ কনজাংশন ইউজ করে, অ্যাডিং ওয়ান স্টেটমেন্ট টু দ্য আদার, তার মানে একটা বিবৃতিকে আরেকটা বিবৃতির সঙ্গে যোগ করে, একটা বিবৃতি যখন আরেকটা বিবৃতির সঙ্গে যুক্ত হয় তখন তাকে বলা হয় কিউমুলেটিভ কনজাংশন। এখানে স্পষ্ট বলা আছে কিউমুলেটিভ কনজাংশন, অ্যাডিং ওয়ান স্টেটমেন্ট টু দ্য আদার। অ্যাডভার্সেটিভ কনজাংশনস, এক্সপ্রেস কন্ট্রাস্ট, এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করে, কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈসাদৃশ্য বা বিপরীত ভাব, মানে একটার বিপরীত হবে, যেমন বাট দিয়ে হয়, আমি দেখালাম আগের উদাহরণটায়। অল্টারনেটিভ কনজাংশন এক্সপ্রেস এ চয়েস বিটুইন টু অল্টারনেটিভস, দুটো অল্টারনেটিভ বিকল্পের মধ্যে যে কোনো একটা চয়েস বোঝায়, চয়েস প্রকাশ করে, যে কোনো একটা প্রকাশ করে। অ্যান্ড ইলেটিভ কনজাংশন, এবং ইলেটিভ কনজাংশন বেসড আপন ড্রয়িং ইনফারেন্সেস ফ্রম টু অর মোর স্টেটমেন্টস, বেসড আপন মানে নির্ভর করে থাকবে, ড্রয়িং মানে হচ্ছে নিয়ে আসা, ইনফারেন্সেস সিদ্ধান্ত, ফ্রম টু অর মোর স্টেটমেন্টস দুই বা তার বেশি বিবৃতি থেকে। এখানে নোট করতে বলেছে, লক্ষ্য করতে বলেছে, বোথ অ্যান্ড, নট অনলি, বাট অলসো আর কিউমুলেটিভ কনজাংশনস, এগুলো হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। বাট, স্টিল, ইয়েট, নেভারদিলেস, হাউএভার, এগুলো হচ্ছে সব অ্যাডভার্সেটিভ কনজাংশন। আর অর, আইদার অর, নাইদার নর, আর অল্টারনেটিভ কনজাংশন, এগুলো হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। দেয়ার ফোর, ফর, সো, অ্যাজ, আর, এগুলো হচ্ছে ইলেটিভ কনজাংশন, এগুলোকে হচ্ছে ইলেটিভ কনজাংশন বলে। 11টা, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সেসগুলোকে জয়েন করতে হবে ইন্টু সিঙ্গেল কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য তৈরি করতে হবে অ্যাজ ডিরেক্টেড, যেরকম বলা আছে। দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, বৃদ্ধ মানুষটি অসুস্থ। হি ক্যানট গো আউট, সে পারে না বাইরে যেতে। ইউজ ইলেটিভ কনজাংশন, এখানে ইলেটিভ কনজাংশন ইউজ করতে হবে, অর্থাৎ এখানে তোমরা বুঝতে পারছো ইলেটিভ কনজাংশন এখানে দেওয়াই রয়েছে। দেয়ার ফোর, ফর, সো, অ্যাজ, আর, দেয়ার ফোর মানে সুতরাং, ফর মানে জন্য, সো মানেও সুতরাং, অ্যাজ যেহেতু, আর, এগুলো হচ্ছে পুরো এই কটা ইলেটিভ কনজাংশন আছে। দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, সো হি ক্যানট গো আউট, এখানে সো ইউজ করেছি। ওল্ড ম্যান হচ্ছে আনওয়েল, অসুস্থ, সুতরাং হি ক্যানট গো আউট, সে বাইরে যেতে পারে না। আরেকটা উত্তর করে দিয়েছি, দি ওল্ড ম্যান ক্যানট গো আউট, ওল্ড ম্যান গো আউট মানে বৃদ্ধ লোকটি বাইরে যেতে পারে না, বিকজ হি ইজ আনওয়েল, কারণ সে অসুস্থ। আরও একটা আমি করে দিয়েছি, অ্যাজ দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, যেহেতু ওল্ড ম্যান আনওয়েল মানে বৃদ্ধ লোকটি অসুস্থ, হি ক্যান নট গো আউট, সে
সে বাইরে বেরোতে পারে না। পরেরটা বি, হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বেল। সে হয় সৎ আর সে হয় হাম্বেল, সে নম্র, দুটোই। এখানে ইউজ কিউমুলেটিভ কনজাংশন ইউজ করতে হবে। তাহলে আনসারটা কী হচ্ছে দেখো, হি ইজ নট অনলি অনেস্ট, সে শুধুমাত্র অনেস্টই নয়, সে শুধুমাত্র সৎই নয়, বাট অলসো হাম্বেল, এবং বাট অলসো হাম্বেল মানে নম্রও। আরেকটা আমি আনসার করে দিয়েছি, হি ইজ বোথ, সে বোথ মানে দুটোই, উভয়ই, অনেস্ট অ্যান্ড হাম্বেল, সৎ এবং নম্র। পরেরটা, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সোনালি পারে না লিখতে কবিতা, শি কিপস অন ট্রাইং, সে চালিয়ে যায়, ট্রাইং চেষ্টা। ইউজ অ্যাডভার্সেটিভ কনজাংশন ইউজ করতে হবে। তোমরা জানো বাট আমি তখন দেখিয়েছিলাম ওখানে, সেখানে ওই এর আগে এক্সাম্পল দেওয়া ছিল, সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, সোনালি পারে না লিখতে কবিতা, বাট স্টিল ইয়েট, যে কোনো, আমি এখানে অবলিক দিয়ে করে দিচ্ছি, যে কোনো একটা লিখবে। বাট মানে কিন্তু, স্টিল মানে তা সত্ত্বেও, আর ইয়েট মানে তথাপি। শি কিপস অন ট্রাইং, সে চালিয়ে যায় চেষ্টা। তাহলে তোমরা এটাই লিখবে, আমি যেটা বলছি এখন দেখো, লক্ষ্য করো, সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, সোনালি পারে না লিখতে কবিতা, বাট, এটা দিয়ে লিখলে তোমাদের সুবিধা হবে, বেশি সোজা হবে। বাট শি কিপস অন ট্রাইং, কিন্তু সে চালিয়ে যায় চেষ্টা। স্টাডি হার্ড, পড়াশোনা করো, হার্ড কঠোর, ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশান, তুমি পাস করবে না পরীক্ষায়। ইউজ অল্টারনেটিভ কনজাংশন ইউজ করতে বলেছে। তাহলে স্টাডি হার্ড, অধ্যয়ন করো, পড়াশোনা করো খুব কঠোরভাবে, অথবা ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশান, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। যদি অধ্যয়ন খুব কঠোরভাবে না করো, খুব ভালোভাবে না করো, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। এখানে দেখো বিকল্পের কথা বলেছে, তাহলে এটা অল্টারনেটিভ কনজাংশন দিয়ে এটা জয়েন করা হয়েছে। কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে বলেছিল, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা হয়েছে। কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য। নাম্বার 12, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সেস বাক্য, পেয়ার্স মানে জোড়া, বাক্যগুলোকে সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল কমপ্লেক্স সেন্টেন্সেস, সিঙ্গেল একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে বলেছে অ্যাজ ডিরেক্টেড। এখানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বানাতে বলেছে, জটিল বাক্য তৈরি করতে বলেছে। রবীন্দ্রনাথ ট্যাগোর ইজ এ ফেমাস পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একটা বিখ্যাত কবি। হি ওন দ্য নোবেল প্রাইজ, তিনি জিতেছিলেন, জয় করেছিলেন নোবেল প্রাইজ। ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করতে বলেছে। রবীন্দ্রনাথ ট্যাগোর হু ইজ এ ফেমাস পোয়েট, এটা কিন্তু যিনি হন, হু মানে যিনি, একজন বিখ্যাত কবি, ওন দ্য নোবেল প্রাইজ, জিতেছিলেন, নোবেল প্রাইজ জয় করেছিলেন। এখানে হু ইজ এ ফেমাস পোয়েট, এটাকে আমি কমার মধ্যে রেখেছি, এরকম করে করলেই বেশি ভালো হয়, সেটা ভালো হবে আরও। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হু ইজ এ ফেমাস পোয়েট, যে একটা বিখ্যাত কবি, ওন দ্য নোবেল প্রাইজ, জয় করেছিলেন নোবেল প্রাইজ। নেক্সট, হি রিটার্নড হোম, সে ফিরেছিল বাড়িতে। এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, প্রত্যেকেই ইন দ্য ফ্যামিলি পরিবারে, হ্যাড ফলেন অ্যাসলিপ ঘুমিয়ে পড়েছিল। ইউজ অ্যাডভার্ব ক্লজ ইউজ করতে বলেছে এখানে। তাহলে এখানে হোয়েন হি রিটার্নড হোম, যখন তিনি বাড়ি ফিরেছিলেন, রিটার্ন মানে ফিরেছিলেন, হোম বাড়িতে। এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি পরিবারের প্রত্যেকে, হ্যাড ফলেন অ্যাসলিপ ঘুমিয়ে পড়েছিল। অথবা এটা আমি উল্টে দিয়েছি, এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি সেন্টেন্সটাকে আমি উল্টে দিয়েছি। এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি বাড়িতে, পরিবারের প্রত্যেকে, হ্যাড ফলেন অ্যাসলিপ ঘুমিয়ে পড়েছিল। হোয়েন যখন, হি রিটার্ন হোম সে ফিরেছিল বাড়িতে। নেক্সট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য ওঠে পূর্ব দিকে। এভরি ওয়ান নোজ ইট, প্রত্যেকেই সেটা জানে। ইউজ নাউন ক্লজ ইউজ করতে হবে। এভরি ওয়ান নোজ, প্রত্যেকেই জানে। দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যে সূর্য ওঠে পূর্ব দিকে। এখানে নোস ভার্ব, তারপরে যে অবজেক্টের জায়গায় আমি এখানে নাউন ক্লজটা ইউজ করেছি।
তোমরা জানো নাউন ক্লজ কোথায় বসে, একটা বাক্যে যে জায়গায়, একটা সেন্টেন্সে যে জায়গায় নাউন বসে সেই জায়গায় নাউন ক্লজ বসে। এখানে দেখো এভরিওয়ান নোজের পরে যে অবজেক্টের জায়গায় ক্লজটা বসেছে, দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা নাউন ক্লজ। প্রত্যেকেই জানে যে সূর্য ওঠে পূর্ব দিকে। পরেরটা 13, জয়েন দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। জয়েন করতে বলেছে পেয়ার্স অফ সেন্টেন্সেস, একজোড়া বাক্যকে, ইন্টু সিঙ্গেল সেন্টেন্স, একটা সিঙ্গেল সেন্টেন্স বানাতে বলেছে অ্যাজ ডিরেক্টেড, যেরকম নির্দেশ করা আছে। ইট রেইনড হার্ড, বৃষ্টি হয়েছিল হার্ড, খুব বৃষ্টি হয়েছিল। দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড, রাস্তাগুলো ফ্লাডেড মানে প্লাবিত হয়নি। কম্পাউন্ড সেন্টেন্স বানাতে হবে, যৌগিক বাক্য। তাহলে আনসার ইট রেইনড হার্ড, খুব বৃষ্টি হয়েছিল, খুব ভারী বৃষ্টি হয়েছিল, খুব ভালো বৃষ্টি হয়েছিল। বাট ইয়েট স্টিল, আমি তিনটেই লিখেছি, বাট মানে কিন্তু, ইয়েট মানে তথাপি, আর স্টিল মানে তা সত্ত্বেও। আমি আগেও একবার বলেছিলাম এরকম একটা সেন্টেন্স ছিল, দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড, রাস্তাগুলো প্লাবিত হয়নি। তারপর সোজা করে কোনটা সোজা লিখলে তোমাদের এই তিনটের মধ্যে কি অল্টারনেটিভের কিন্তু যে কোনো একটা ইউজ করবে। তোমরা যদি বারটা ইউজ করো তাহলে সোজা হবে, ইট রেইনড হার্ড, খুব বৃষ্টি হয়েছিল, কিন্তু দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড, রাস্তা ছিল না জলপ্লাবিত। পরেরটা হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে শেষ করেছিল তার কাজ। হি টুক রেস্ট, সে নিয়েছিল বিশ্রাম। সিম্পল সেন্টেন্স তৈরি করতে বলেছে, সরল বাক্য। কমপ্লিটিং হিজ ওয়ার্ক, তার কাজ শেষ করে, হি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। অর আরেকটা লিখেছে এখানে, হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক, তার কাজ শেষ করে, হি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। আর তারপরে আরেকটা লিখেছি আমি আনসার, তিনটে আনসার করে দিয়েছি। হি টুক রেস্ট, সে নিয়েছিল বিশ্রাম। আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক, তার কাজ শেষ করার পর। আমি তিনটে এখানে আনসার লিখেছি, তার কারণ হচ্ছে যাতে তোমরা সব আনসারগুলোই জানতে পারো, কিন্তু তোমরা যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই তোমরা লিখবে, যেটা তোমাদের সহজ মনে হবে সেটাই তোমরা লিখবে, আর যে কোনো একটা লিখবে, যে কোনো এই তিনটে যে আমি করে দিয়েছি উত্তর, এই তিনটের মধ্যে থেকে যে কোনো একটা লিখবে। পরেরটা, রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার, রাহুল হচ্ছে একটা বড় সিঙ্গার, গায়ক। হি ক্যান সিং, সে পারে গাইতে, ডিফারেন্ট কাইন্ডস অফ সং, বিভিন্ন ধরনের গান। এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা জটিল বাক্য তৈরি করতে বলেছে। রাহুল হু ইজ এ গ্রেট সিঙ্গার, রাহুল যে হচ্ছে একটা বড় গায়ক, ক্যান সিং পারে গাইতে, ডিফারেন্ট কাইন্ডস অফ সং, বিভিন্ন ধরনের গান। পরেরটা, দি টাইম অফ ডিপারচার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড, দ্য টাইম সময়, অফ ডিপারচার ছেড়ে যাওয়ার, অফ দ্য ট্রেন ছেড়ে যাওয়ার যে সময়, হ্যাজ চেঞ্জ সেটা পরিবর্তন হয়েছে, সেটা পরিবর্তিত হয়েছে। আলিয়া নিউ ইট, আলিয়া জানতো এটা। কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হবে, জটিল বাক্য তৈরি করতে হবে। আলিয়া নিউ দ্যাট, আলিয়া জানতো যে দ্য টাইম অফ ডিপারচার অফ দ্য ট্রেনের ডিপারচার ছেড়ে যাওয়ার সময় হ্যাজ চেঞ্জড, পরিবর্তিত হয়েছে। পরেরটা দেখো, আই ডু নট ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশন দেখি না। আই ডু নট লিসেন টু রেডিও, আমি রেডিও শুনি না। এটা কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য তৈরি করতে বলেছে। আই ডু নট ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশন দেখি না। অ্যান্ড আই ডু নট লিসেন টু রেডিও, আমি রেডিওও শুনি না। তাহলে এখানে অ্যান্ড দিয়ে আমি দুটো সেন্টেন্সকে যুক্ত করেছি, যুক্ত করে একটা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য তৈরি করেছি। আরেকটা আমি করে দিয়েছি, আই নাইদার ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশনও দেখি না। নর লিসেন টু রেডিও, আমি রেডিও শুনি না। পরেরটা, দ্য চাইল্ড ওয়াজ শর্ট, চাইল্ড মানে শিশুটি ছিল শর্ট, খাটো। দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি, শিশুটি পারেনি পিক নিতে, গুয়াভা মানে পেয়ারা, ফ্রম দ্য ট্রি গাছ থেকে পেয়ারা নিতে পারেনি। সিম্পল সেন্টেন্স, সরল বাক্য তৈরি করতে বলেছে। দ্য চাইল্ড ওয়াজ, আমি উত্তরটা দেখো করে দিয়েছি, দ্য চাইল্ড ওয়াজ টু শর্ট, শিশুটি ছিল খুবই খাটো, টু পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি, গাছ থেকে গুয়াভা বা পেয়ারা
নেওয়ার পক্ষে, গাছ থেকে পেয়ারা পাড়ার পক্ষে শিশুটি খুবই শর্ট ছিল, মানে এতই শিশুটি খাটো ছিল যে গাছ থেকে পেয়ারা পারতে পারেনি। আরেকটা আনসার করে দিয়েছি আমি, বিইং শর্ট, খুব খাটো হওয়ার জন্য, দ্য চাইল্ড, শিশুটি কুড নট পিক দ্য গুয়াভা, পেয়ারা পারতে পারেনি, ফ্রম দ্য ট্রি, গাছ থেকে। 14 স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু টু সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে দুটো সেন্টেন্সে স্প্লিট মানে হচ্ছে ভাঙতে বলেছে, দুটো সেন্টেন্স তৈরি করতে বলেছে। ইট রেইনড অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম, বৃষ্টি হয়েছিল এবং আমি আমার ঘর ছাড়তে পারিনি, মানে ঘর ছেড়ে যেতে পারিনি। আনসার, ইট রেইনড, বৃষ্টি হয়েছিল, আই কুড নট লিভ মাই রুম, আমি আমার ঘর ছাড়তে পারিনি। তাহলে দুটো সেন্টেন্স তৈরি করে দিয়েছি। পরেরটা, হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস, সে ভেবেছিল যে সে রেস মানে দৌড় প্রতিযোগিতা সে জিততে পারে। হি কুড উইন দ্য রেস, সে দৌড় প্রতিযোগিতায় জিততে পারত। হি থট দ্যাট, সে সেটা ভেবেছিল। পরেরটা নেক্সট, হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাভেল মানে হচ্ছে সমস্যা, যখন তাকে ইনফর্ম করা হলো, জানানো হলো, দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম, প্রিন্সিপাল তখন বাড়ির দিকে চলে গেলেন। দ্য প্রিন্সিপাল হ্যাড বিন ইনফর্মড অফ দ্য প্রিন্সিপালকে ট্রাভেল মানে সমস্যার কথা ইনফর্ম করা হয়েছিল, জানানো হয়েছিল। হি লেফট ফর হোম, সে বাড়িতে চলে গিয়েছিল। নাসির, হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, নাসির যে ছিল টিমের ক্যাপ্টেন, স্কোরড এ সেঞ্চুরি, স্কোর করেছিল একটা সেঞ্চুরি, সে একটা সেঞ্চুরি করেছিল, 100 রান করেছিল। নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, নাসির ছিল টিমের ক্যাপ্টেন, হি স্কোরড এ সেঞ্চুরি, সে একটা সেঞ্চুরি করেছিল। পরেরটা, রাইটিং অ্যাক্টিভিটিস, রাইট এ বায়োগ্রাফি, একটা জীবনী লিখতে বলেছে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদের উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, বেস্ট অন দ্য হিন্টস গিভেন বিলো, বেস্ট অন মানে নির্ভর করে হিন্টস যেগুলো দেওয়া রয়েছে এখানে, সেই হিন্টসগুলোর উপর লিখতে হবে। বর্ন অন 11 নভেম্বর 1888, জন্মগ্রহণ করেছিলেন 1888 সালের 11 নভেম্বর। কম্পোস্ট পোয়েট্রি, লিখেছিলেন কবিতা ইন উর্দুতে। ওয়ার্কড অ্যাজ এ জার্নালিস্ট, কাজ করেছিলেন একজন সাংবাদিক হিসেবে। প্রোটেস্টেড এগেনস্ট ব্রিটিশ রাজ, প্রতিবাদ করেছিলেন ব্রিটিশ রাজের বিরুদ্ধে। এনথুসিয়াস্টিক সাপোর্টার অফ গান্ধীজিস আইডিয়াস, গান্ধীজির ধারণাগুলোর খুব উৎসাহী, এনথুসিয়াস্টিক সাপোর্টার ছিলেন, সমর্থক ছিলেন। রোট মেনি বুকস, অনেক বই লিখেছিলেন। লাইক ইন্ডিয়া উইন্স ফ্রিডম, যেমন ইন্ডিয়া জেতে, ফ্রিডম স্বাধীনতা, কুবেরে খাতির এক্সেট্রা ইত্যাদি। ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী ছিলেন। বার্থডে সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে, তার জন্মদিন উদযাপিত হয় ন্যাশনাল এডুকেশন ডে, জাতীয় শিক্ষা দিবস হিসেবে। ডাইড অন 22 ফেব্রুয়ারি 1958, 1958 সালের 22শে ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেছিলেন। আনসার, মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ ওয়াজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স, মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স, মুখ্য ফিগার্স মানে চরিত্রদের একজন, ইন দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া, ভারতের ফ্রিডম স্ট্রাগল স্বাধীনতা সংগ্রামে যে মুখ্য চরিত্রগুলো ছিল তাদের মধ্যে মৌলানা আবুল কালাম আজাদ অন্যতম ছিলেন। হি ওয়াজ এ গ্রেট স্কলার টু, তিনি ছিলেন একটা গ্রেট স্কলার, খুব জ্ঞানী, স্কলার মানে জ্ঞানী ছিলেন। হি ওয়াজ বর্ন অন 11th নভেম্বর, হি ওয়াজ বর্ন অন 11th নভেম্বর, তিনি 11ই নভেম্বর ইন 1888, 1888 সালে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ এ নোটেড রাইটার, তিনি ছিলেন একজন বিখ্যাত লেখক অ্যান্ড কম্পোস্ট, এবং তিনি লিখেছিলেন পোয়েট্রি ইন উর্দু, কবিতা লিখেছিলেন উর্দুতে, অনেক কবিতা তিনি লিখেছিলেন। হি অলসো ওয়ার্কড, তিনি কাজ করেছিলেন অ্যাজ এ জার্নালিস্ট মানে একজন সাংবাদিক হিসেবে, হিসেবে। হি প্রোটেস্টেড, তিনি প্রতিবাদ করেছিলেন এগেনস্ট ব্রিটিশ
শাসনের বিরুদ্ধে ইন ইন্ডিয়া, ভারতে। হি ওয়াজ অ্যান এনথুসিয়াস্টিক সাপোর্টার, তিনি ছিলেন একজন উৎসাহী সমর্থক অফ গান্ধীজিস আইডিয়াস, গান্ধীজির ধারণার। হি রোড মেনি বুকস, তিনি লিখেছিলেন অনেক বই, লাইক যেমন ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া জিতে নেয় ফ্রিডম, স্বাধীনতা, গুবেরে খাতির খাতির এক্সেট্রা, এই বইগুলো তিনি লিখেছিলেন। হি বিকেম দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার, তিনি হয়েছিলেন প্রথম শিক্ষামন্ত্রী অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের। হিজ বার্থডে, তার জন্মদিন, ইজ সেলিব্রেটেড, উদযাপিত হয় অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে, অ্যাজ মানে হিসেবে, ন্যাশনাল জাতীয় এডুকেশন ডে, শিক্ষা দিবস। দিস গ্রেট ম্যান, এই মহান মানুষটি পাস্ট অ্যাওয়ে, পরলোক গমন করেছিলেন অন 22 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি 1958, 1958 সালে। হি ইজ এ প্রাইড অফ আওয়ার নেশন, তিনি হলেন একজন গর্ব আমাদের দেশের। আর উই আর প্রাউড অফ হিম, আমরা গর্বিত, আমরা তার জন্য গর্বিত। তোমরা এই দুটো সেন্টেন্সের যে কোনো একটা লিখতে পারো। উই আর প্রাউড অফ হিম লিখলে তোমাদের সুবিধা হবে, এটা সোজা আছে। কিন্তু হি ইজ এ প্রাইড অফ আওয়ার নেশন এটা লিখলেও ভালো হবে। তোমরা যারা এটা লিখতে পারবে, হি ইজ এ প্রাইড অফ আওয়ার নেশন লিখে দেবে। আর যারা একটু সোজা করে লিখতে চাইছো তারা উই আর প্রাউড অফ হিম এইটা লিখবে। তারপরে 16, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট, ব্যবহার করো নিচের ফ্লো চার্টটি টু রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখার জন্য, উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, অন হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, কী করে, হাউ মানে কেমন করে একটা বিল্ডিং কনস্ট্রাক্টেড তৈরি করা হয়। ড্রয়িং অফ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট, আর্কিটেক্টের দ্বারা একটা বিল্ডিং প্ল্যান, একটা বাড়ির প্ল্যান ড্র মানে আঁকা হয়। গেটিং দ্য প্ল্যান স্যাংশনড, প্ল্যানটাকে স্যাংশন করা হয়, প্ল্যানটাকে অনুমোদন করা হয় বাই দ্য কর্পোরেশন, কর্পোরেশনের দ্বারা সেটাকে অনুমোদিত করতে হবে। অর মিউনিসিপ্যাল অথরিটিস, অথবা মিউনিসিপ্যাল অথরিটিস মানে কর্তৃপক্ষ। এনগেজিং ম্যাসন্স, লাগাতে হবে বা ওখানে নিযুক্ত করতে হবে ম্যাসন্স, রাজমিস্ত্রিগুলোকে, অ্যান্ড লেবারার্স এবং শ্রমিকদের। স্টার্টিং দ্য কনস্ট্রাকশন উইথ ব্রিক্স, স্টার্ট করতে হবে, শুরু করতে হবে কনস্ট্রাকশন তৈরির কাজ উইথ ব্রিক্স, ইট দিয়ে। সিমেন্ট অ্যান্ড স্যান্ড, সিমেন্ট এবং স্যান্ড মানে বালি দিয়ে। ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ, ফিট করতে হবে দরজা এবং জানলা, এইগুলোকে বসাতে হবে। প্লাস্টারিং অফ দ্য ওয়ালস, দেওয়ালগুলোকে প্লাস্টার করতে হবে। ওয়্যারিং, তারপরে ওয়্যারিং করতে হবে। ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশানস, তারপরে ইলেকট্রিক, বিদ্যুৎ এবং জলের কানেকশান দিতে হবে, জলের কানেকশান করতে হবে। পেইন্টিং, রং করতে হবে। বিল্ডিং কমপ্লিটেড, বাড়িটা তৈরি হয়ে যাবে। ফিট ফর লিভিং, বসবাস করার যোগ্য হয়ে উঠবে। এবার বিল্ডিং কনস্ট্রাকশান, এটা আমি এখানে টাইটেল, এটা আমি শিরোনাম দিয়েছি এখানে, বাড়ি তৈরি। এ বিল্ডিং ইজ ভেরি ইউজফুল টু ম্যানকাইন্ড, একটা বিল্ডিং হচ্ছে খুবই ইউজফুল, খুবই উপযোগী। ইউজফুল টু ম্যানকাইন্ড, মানুষের কাছে একটা বাড়ি খুবই দরকার। বিল্ডিংস আর মেড, বাড়িগুলোকে তৈরি করা হয়। টু ইউজ অ্যাজ হাউজেস, সেটাকে ব্যবহার করার জন্য, হাউজেস বাড়ি হিসেবে, অফিস হিসেবে, হসপিটালস হাসপাতাল হিসেবে, অ্যান্ড মেনি আদার পারপাসেস, এবং অনেক অন্য পারপাসেস মানে উদ্দেশ্যগুলোর জন্য। এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, একটা বাড়ি একটা বাড়ি তৈরি করা হয়। থ্রু মেনি স্টেজেস, মধ্যে দিয়ে, অনেকগুলো স্টেজেস, ধাপের মধ্যে দিয়ে। অ্যাট ফার্স্ট, প্রথমে অ্যান আর্কিটেক্ট ড্রজ এ প্ল্যান, একটা আর্কিটেক্ট ড্র করে, আঁকে একটা প্ল্যান ফর দ্য প্রপোজড বিল্ডিং, প্রস্তাবিত বাড়িটার একটা প্ল্যান তৈরি করে। দেন দ্য বিল্ডিং প্ল্যান ইজ স্যাংশন, তারপরে সেই বিল্ডিং প্ল্যানটাকে স্যাংশন করাতে হয়, সেটাকে অনুমোদন করাতে হয় বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস, কর্পোরেশন বা মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের দ্বারা। দেন দ্য ম্যাসন্স অ্যান্ড লেবারার্স আর এনগেজড, তারপর ম্যাসন্স, রাজমিস্ত্রি এবং শ্রমিকদের নিযুক্ত করা হয়। ফর দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক মানে হচ্ছে বাড়ি তৈরির কাজ করার জন্য। বিল্ডিং ম্যাটেরিয়ালস লাইক ব্রিক্স, বিল্ডিং ম্যাটেরিয়ালস মানে পদার্থ, লাইক ব্রিক্স, ইটস,
সিমেন্ট অ্যান্ড স্যান্ডস আর নিডেড, এগুলো প্রয়োজন হয় টু স্টার্ট দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক, বাড়ি তৈরির কাজ শুরু করতে। নেক্সট, পরে দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিটেড প্রপারলি, দরজা এবং জানলাগুলোকে বসানো হয় প্রপারলি, ঠিকঠাক করে। দ্য ওয়ালস অফ দ্য রুমস আর প্লাস্টার্ড, ঘরগুলোর দেওয়ালগুলোকে প্লাস্টার করা হয়। দেন দ্য ওয়ারিং ইজ ডান, তারপরে ওয়ারিংয়ের কাজ করা হয়। অ্যান্ড ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার লাইন্স আর কানেক্টেড, এবং ইলেকট্রিক এবং জলের লাইনগুলোকে কানেক্ট করা হয়, এগুলোকে কানেক্ট করে দেওয়া হয়। তারপরে দ্য বিল্ডিং ইজ পেইন্টেড ফুলি, বিল্ডিংটাকে পুরোপুরিভাবে রং করা হয়। নাও দ্য বিল্ডিং ইজ কমপ্লিটেড, এখন বিল্ডিংটা প্রস্তুত হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। ইট ইজ ফিট ফর লিভিং, এটা এখন বসবাসের যোগ্য। আশা করি সমস্ত এক্সারসাইজগুলোর আনসার বুঝতে পেরেছো। তোমাদের প্রতিক্রিয়া কমেন্ট বক্সে জানাবে। ভিডিওতে তোমরা লাইক দিলে মোটিভেটেড হই। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।